স্নেহের দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মির্জা কামাল পাশা, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আদর্শ উচ্চ বিদ্যালয় কৈটলা, বেড়া, পাবনা। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় প্রথম বাস্তব সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচ্য বিষয়গুলো হলো বাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনা, সাধারণ ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ, আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ, আবৃত দশমিক ভগ্নাংশের যোগফল ও বিয়োগফল নির্ণয়, আবৃত দশমিক ভগ্নাংশের গুণনফল ও ভাগফল নির্ণয়, ভগ্নাংশের বর্গমূল নির্ণয়, মূলদ ও অমূল সংখ্যা নির্ণয়, সরলকরণ। তাহলে আলোচনায় আসা যাক। প্রথমে আছে বাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনা। এই বাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনা করতে হলে আমাদের কিছু সংখ্যা সম্পর্কে প্রথমে আলোচনা করতে হবে। সেই আলোচনা থেকে আমাদের সারমর্ম হিসেবে বাস্তব সংখ্যার সংজ্ঞাতে আসতে হবে। প্রথমে আলোচনায় স্বাভাবিক সংখ্যা। যে সকল সংখ্যা গণনা কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন 1, 2, 3, 4, 5 ইত্যাদি। এই স্বাভাবিক সংখ্যার সেটকে n প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। কি প্রতীক দ্বারা? n প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে n সমান 1, 2, 3 ডট ডট ডট। তাহলে গণনার কাজে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করব সাধারণত সেই সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। মৌলিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার আবার তিনটে অংশ আছে। একটা মৌলিক সংখ্যা, একটা যৌগিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার তিনটে অংশ, একটা মৌলিক সংখ্যা, একটা যৌগিক সংখ্যা আর একটা এক। যে সকল স্বাভাবিক সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 11 ইত্যাদি মৌলিক সংখ্যা। 2 কে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 3 কে 3 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 5 কে 1 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 7 কে 1 এবং 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 11 কে 1 এবং 11 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। পৃথিবীতে মৌলিক সংখ্যা অনির্দিষ্ট। এরপর আছে দেখো যৌগিক সংখ্যা। যে সকল স্বাভাবিক সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আরো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদেরকে যৌগিক সংখ্যা বলে, ঠিক মৌলিক সংখ্যার বিপরীত। যেমন 4, 6, 8, 9 ইত্যাদি। 4 কে 1 দ্বারা এবং 4 দ্বারা ভাগ করা যায়, আবার 2 দ্বারাও ভাগ করা যায়। 6 কে 1 এবং 6 দ্বারা ভাগ করা যায়, আবার 2 দ্বারা যায়, 3 দ্বারা যায়। 8 কে 1 এবং 8 দ্বারা ছাড়াও 2 দ্বারা যায়, 8 দ্বারা যায়। 9 কে 1 এবং 9 ছাড়াও আবার 3 দ্বারা ভাগ করা যায়। তাই এগুলো কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এবং 1 হলো মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। এরপর আছে সহমৌলিক সংখ্যা। যে সকল সংখ্যার গসাগু 1, অর্থাৎ যে সকল সংখ্যার মধ্যে কোনো সাধারণ উৎপাদক থাকে না, ওই সকল সংখ্যাকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলে। যেমন 5, 9 সহমৌলিক। 5 এবং 9 এর মধ্যে একই সংখ্যা দ্বারা 5 এবং 9 কে ভাগ করা যায় না 1 ছাড়া। তাই 5 এবং 9 সহমৌলিক। 4, 5 সহমৌলিক। 3, 4 সহমৌলিক। 3, 5 সহমৌলিক। কিন্তু 4, 6 সহমৌলিক নয়। 4, 6 সহমৌলিক নয় কেন? 4 কে 2 এবং 6 কেও 2 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ সাধারণ উৎপাদক আছে, তাই ওরা সহমৌলিক সংখ্যা নয়। এইবার আলোচ্য বিষয় হলো পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে, অখণ্ড মানে কি? যে সংখ্যাকে ভাঙা যায় না। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যা যেমন -3, -2, -1, 0, 1, 2, 3। এখানে ধনাত্মক আছে, ঋণাত্মকও আছে, আবার শূন্য আছে। ধনাত্মক এবং ঋণাত্মক এবং শূন্য আছে। তাহলে এই বাম পাশের গুলো ঋণাত্মক সংখ্যা, ডাইন পাশের গুলো ধনাত্মক সংখ্যা, আর মাঝে আছে শূন্য। শূন্য থেকে যত ডানে যাবে তত সংখ্যাটা বড় হবে, আর শূন্য থেকে যত বামে আসবো তত মাইনাস, অর্থাৎ শূন্য চাইতে ছোট হবে। এই পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড প্রতীক দ্বারা প্রকাশ করব। পূর্ণ সংখ্যার সেটকে কি প্রতীক দ্বারা প্রকাশ করব? জেড প্রতীক দ্বারা প্রকাশ করব। যেমন -2, -1, 0,
1 2 ডট ডট ডট, অর্থাৎ পূর্ণ সংখ্যার কোনো প্রান্তবিন্দু নেই। পূর্ণ সংখ্যার কোনো প্রান্তবিন্দু নেই। দেখো এ পাশেও ডট ডট আছে, এ পাশেও ডট ডট আছে, দুই দিকেই বাড়তেছে, তাই এর কোনো প্রান্তবিন্দু নেই। কিন্তু স্বাভাবিক সংখ্যার একটি প্রান্তবিন্দু আছে, 1। 1 এর থেকে শুরু, 1 এর থেকে ডান দিকে বড়। তাহলে স্বাভাবিক সংখ্যার কি একটা প্রান্তবিন্দু আছে, সেটা হলো 1। কিন্তু পূর্ণ সংখ্যার কোনো প্রান্তবিন্দু নেই। ভগ্নাংশ সংখ্যা, p/q আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা, সংক্ষেপে ভগ্নাংশ বলে। যেখানে শর্ত আছে q এর মান 0 এবং 1 না, q এর মান 0 এবং 1 বাদে বাদবাকি যেকোনো মানের জন্য p/q আকারের সংখ্যাকে বলতেছে ভগ্নাংশ। যেমন 1/2, 3/2, -5/3 ইত্যাদি। এখানে p হলো গা লব আর q হলো গা হর। এই p এর মান যদি q এর মান চাইতে ছোট হয়, p less than q, অর্থাৎ উপরেরটা ছোট নিচেরটা যদি বড় হয়, তাহলে সেই ভগ্নাংশকে আমরা প্রকৃত ভগ্নাংশ। আবার যদি উপরেরটা বড় নিচেরটা ছোট হয়, তাহলে সেই ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো। যেমন 1/2, উপরেরটা ছোট নিচে বড়, তাই এটা প্রকৃত ভগ্নাংশ। 3/2, উপরেরটা বড় নিচেরটা ছোট, তাই এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আর এই অপ্রকৃত ভগ্নাংশকে যখন সমস্ত আকারে আমরা লিখবো 3/2, 3/2 কে লেখা যায় 1 সমস্ত 1/2, 1 সমস্ত 1/2। তাহলে এই ভগ্নাংশকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। এটা কি বলবো? মিশ্র মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে যখন আমরা সমস্ত আকারে লিখবো, তখন সেটা মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশের একটি অংশ পূর্ণ সংখ্যা, আর একটা অংশ কি ভগ্নাংশ, আর একটা অংশ ভগ্নাংশ, তাই এর নাম হচ্ছে মিশ্র। এইবার মূলদ সংখ্যা, p/q আকারের ভগ্নাংশ সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। দেখো p/q আকারের ভগ্নাংশ সংখ্যাকে ভগ্নাংশ বলে, আর p/q আকারের সংখ্যাকে মূলদ সংখ্যাও বলে। কিন্তু ভগ্নাংশের শর্ত ছিল কি q এর মান 0 এবং 1 হবে না, আর মূলদ সংখ্যার শর্ত p ও q পূর্ণ সংখ্যা, আর q এর মান 0 না, অর্থাৎ q এর মান 1 হতে পারে। ভগ্নাংশের ক্ষেত্রে q এর মান 1 হবে না, 0 তো হবেই না, আবার 1 ও হবে না। কিন্তু মূলদ সংখ্যার ক্ষেত্রে q এর মানটা শুধু 1 হবে না, এই 0 হবে না, 1 হতে পারে। যেমন 5 একটি মূলদ সংখ্যা, -8 মূলদ সংখ্যা, 1/2, 3/2, -5/3, এগুলো সবই হলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। দেখো এই 5 এর নিচে মনে মনে 1 আছে, তার মানে q এর মান 1 হয়ে গেল। 8 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে q এর মান কি হইলো? 1 হলো। তাহলে ভগ্নাংশ বললে q এর মানটা 0 এবং 1 হবে না, আর মূলদ সংখ্যা বললে q এর মানটা 0, শুধু 0 হবে না। মূলদ সংখ্যাকে দুটি সংখ্যার পূর্ণ মূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায়। তাহলে মূলদ সংখ্যাকে কি করা যায়? দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায়। সকল পূর্ণ সংখ্যা, সকল ভগ্নাংশ সংখ্যা, সকল সসীম দশমিক ভগ্নাংশ, সকল অসীম আবৃত দশমিক ভগ্নাংশ হলো মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা চিনবো আমরা কিভাবে? যদি উহাদেরকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে আমরা প্রকাশ করতে পারি, তাহলে আমরা সেটাকে বলবো আমরা মূলদ সংখ্যা। যেমন এখানে 5 লিখছি, 5 দেখি 5 সমান কি লেখা যায়? 5/1। তাহলে 5 একটা পূর্ণ সংখ্যা, 1 একটা পূর্ণ সংখ্যা, তাহলে 5 অনুপাত 1। তাহলে আমরা 5 কে 5:1 অনুপাতে প্রকাশ করতে পারলাম। তাহলে 5 কি? 5 একটা মূলদ সংখ্যা। তাহলে যাদেরকে আমরা অনুপাত রূপে প্রকাশ করতে পারবো, তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলবো। আবার 1/2, এটা তো অনুপাত আকারে আছে, 1:2। 3/2 মানে 3:2, -5/3 মানে -5:3, অর্থাৎ সবগুলি দুটি করে অংশ পূর্ণ সংখ্যায় অনুপাত রূপে প্রকাশ করা যায়, তাই এগুলো সবই কি মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না, তাদেরকে অমূলদ সংখ্যা বলে। অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায় না, তাদেরকে অমূলদ সংখ্যা বলে। যেমন √2, √2 এটা ক্যালকুলেটর দ্বারা যদি আমরা করি, √2 মান যদি বের করি, তাহলে 1 দশমিক কিছু হয়। কিন্তু এদেরকে আমরা কখনো দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ অর্থাৎ অনুপাত রূপে আমরা প্রকাশ করতে পারবো না। এরূপ সংখ্যার বর্গ √2, √5, 1
0.245 ইত্যাদি মিলতেছে না, অর্থাৎ পয়েন্টের পরে মিলবেও না, আবার একই সংখ্যা বারবারও আসবে না, তাই এগুলো কি সংখ্যা? এগুলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায় না। পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যার বর্গমূল, যেমন 2 পূর্ণবর্গ নয়, 5 পূর্ণবর্গ নয়, 3 পূর্ণবর্গ নয়, এদের বর্গমূল সবসময় অমূলদ সংখ্যা হবে। কিন্তু 4 অমূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা। কেন? কারণ 4 এর বর্গমূল 2, 4 কে বর্গমূল করা যায়, অর্থাৎ 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, 36 একটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ যাদেরকে বর্গমূল রূপে প্রকাশ করা যায় সেটি হলো মূলদ, আর যাদেরকে বর্গমূল রূপে প্রকাশ করবো না সেটা অমূলদ সংখ্যা। শিক্ষার্থীবৃন্দ, সামনে কোনগুলো মূলদ সংখ্যা কোনগুলো অমূলদ সংখ্যা বেশি বের করার অঙ্ক আছে, এইটুকু যদি বুঝে থাকো তাহলে ওই অঙ্কগুলো তোমরা নিজে নিজেই পারবে। এইবার আছে দশমিক ভগ্নাংশ সংখ্যা। মূলদ এবং অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলে, অর্থাৎ যে সকল সংখ্যাকে আমরা দশমিক দ্বারা প্রকাশ করব সেই সকল সংখ্যাকে আমরা দশমিক ভগ্নাংশ বলবো। যেমন 5 কে আমরা লিখতে 5.0, 1/2 মানে 0.5, 10/3 মানে 3.33333 অসংখ্য 3 ডট ডট, √2 সমান 1.414213 ইত্যাদি। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে, সসীম মানে মিলে গেলে, তাদেরকে আমরা সসীম দশমিক ভগ্নাংশ বলবো। যেমন 2.5 এখানে মিলে গেছে, এখানে কি মিলে গেছে, দশমিক বিন্দুর পরে আর কোনো ডট ডট নাই, অর্থাৎ অঙ্কগুলো আর আসতেছে না, তাই এটাকে আমরা সসীম দশমিক ভগ্নাংশ বলবো। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা অসীম হলে তাদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলবো। যেমন 3.33333 যাচ্ছেই খালি, 1.414213 ডট 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 যাচ্ছেই খালি, তাই এইগুলোকে আমরা বলবো অসীম। অসীম মানে যার সীমা নাই, আর সসীম মানে যার সীমা আছে, তাই এইগুলোকে আমরা কি অসীম দশমিক ভগ্নাংশ বলবো। অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্ককে পুনরাবৃত্তি হলে, কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে তাদেরকে আমরা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলবো। যেমন 3.33333। দেখো এখানে দশমিক বিন্দুর পর সবগুলো 3, খালি বারবার 3 আছে, অর্থাৎ পুনরাবৃত্তি হয়েছে, তাই এইগুলোকে আমরা কি বলবো? অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর অঙ্কগুলো পুনরাবৃত্তি না হলে তাদেরকে অসীম অনাবৃত ভগ্নাংশ বলবো। যেমন 1.414213, এখানে বারবার একই সংখ্যা বারবার ঘুরে ফিরে আসতেছে না, তাই এটা আমরা বলবো অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে যে সংখ্যাগুলো বারবার আসবে, যে দশমিক ভগ্নাংশের বারবার দশমিক বিন্দুর পর বারবার আসবো তাদেরকে বলবো আবৃত দশমিক, আর যেগুলো বারবার আসবে না সেগুলো বলবো অনাবৃত দশমিক। দশমিক বিন্দু পর শুধু আবৃত থাকলে তাতে বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ বলে। দেখো শিক্ষার্থী বিন্দু 3.3333 খালি একই সংখ্যা বারবার আছে, তাই এটা হলো বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দু পর অনাবৃত এবং আবৃত মিশ্রণ থাকলে তাকে মিশ্র আবৃত দশমিক বলা হয়। যেমন 2.25 333, এখানে 2 আর 5 অনাবৃত, মানে এটা বারবার আসে নাই, আর 3 হলো আবৃত, এটা বারবার আছে। তাহলে দশমিক বিন্দু পরে আবৃত আর অমৃত মিশ্রণ থাকলে পরে তাদের আমরা মিশ্র অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আর যদি দশমিক বিন্দুর পর অনাবৃত না থাকে তাহলে আমরা বলবো বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। এরপর আছে বাস্তব সংখ্যা। সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে একত্রে কি বলবো? বাস্তব। তাহলে আমরা আলোচনায় আসলাম কি, বাস্তব সংখ্যা আলোচনা করছি আর অবাস্তব সংখ্যা আলোচনা করছি। তাহলে সংখ্যা সাধারণত দুই ধরনের, একটা মূলদ আর একটা অমূলদ। এই মূলদ এবং অমূলদকে একত্রে আমরা কি বলবো? একত্রে বাস্তব সংখ্যা বলবো। তাহলে বাস্তব সংখ্যা বললে বাস্তব সংখ্যার মধ্যে সব ধরনের সংখ্যাই আছে, সব ধরনের সংখ্যাই আছে, এদেরকে আমরা বলতেছি বাস্তব সংখ্যা। এইবার ধনাত্মক সংখ্যা। শূন্য থেকে বড় সকল সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। শূন্য থেকে বড় 5, 1/2, 3/2, এগুলো সবই লাগা শূন্যর চাইতে বড়। আর শূন্যর চাইতে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। যেমন মাইনাস, যত মাইনাস যাব তত শূন্যর চাইতে ছোট, আর যত প্লাস যাব তত শূন্যর চাইতে বড়। অঋণাত্মক সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে, অর্থাৎ অঋণাত্মক বললে তার মধ্যে শূন্য থাকবে এবং ধনাত্মক সংখ্যা থাকবে। এরপর আসা যাক, আমরা একটা চিত্রের মাধ্যমে ওই বাস্তব সংখ্যাগুলো চিরনির্বিচার করব। দেখো বাস্তব সংখ্যা কি কয় প্রকার? দুই প্রকার, একটা মূলদ আর একটা অমূলদ।
এইবার মূলতকে আবার ফের আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আবার তিন ধরনের, একটা ধনাত্মক, একটা শূন্য, একটা ঋণাত্মক। ধনাত্মক সংখ্যা আবার তিন ধরনের, আমরা পড়িয়েছিলাম, একটা মৌলিক, একটা যৌগিক, একটা এক। আবার তাহলে পূর্ণ সংখ্যা কয় প্রকার? তিন প্রকার, ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। শূন্যর কোনো শ্রেণীবিন্যাস নাই, ঋণাত্মকের কোনো শ্রেণীবিন্যাস নাই, ধনাত্মকের তিনটে শ্রেণী। এবার আসা যাক ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ আবার দুই প্রকার, একটা সাধারণ ভগ্নাংশ, একটা দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ দুই প্রকার, একটা প্রকৃত সাধারণ ভগ্নাংশ, একটা অপ্রকৃত, অর্থাৎ যেটার উপরে ছোট সেটা প্রকৃত, আর যেটা উপরে বড় সেটা অপ্রকৃত। এই অপ্রকৃতকে আমি পড়িয়েছি, অপ্রকৃতকে যখন আমি সমস্ত আকারে লিখবো তখন তাদেরকে বলবো আমরা মিশ্র ভগ্নাংশ। এবার দশমিক ভগ্নাংশ আবার দুই প্রকার, একটা সসীম দশমিক ভগ্নাংশ আর একটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আর অমূলদ সংখ্যার শ্রেণীবিন্যাস একটাই, সেটা অসীম অনাবৃত। তাহলে বাস্তব সংখ্যাকে কয় ভাগে ভাগ করবো? দুই ভাগে, একটা মূলদ একটা অমূলদ। অমূলদ হলে এক ভাগে ভাগ করবো, সেটা অসীম অনাবৃত। মূলদ দুই প্রকার, পূর্ণ, ভগ্নাংশ। পূর্ণ আবার তিন প্রকার, ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। ধনাত্মক আবার তিন প্রকার, মৌলিক, এক, যৌগিক। ভগ্নাংশ দুই প্রকার, সাধারণ, মিশ্রণ। সাধারণ ভগ্নাংশ দুই প্রকার, প্রকৃত, অপ্রকৃত। এই অপ্রকৃতকে আবার বলে মিশ্র। দশমিক ভগ্নাংশ দুই প্রকার, সসীম আর অসীম আবৃত। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এই শখটা মনে রাখবে, তোমাদের বহু নির্বাচনের প্রশ্ন দিতে পারে। তিনটা দিয়ে দিল, এর মধ্যে কোনটি যৌগিক সংখ্যা, কোনটি মৌলিক সংখ্যা, কোনটি প্রকৃত ভগ্নাংশ, কোনটি অসীম আবৃত, কোনটা অসীম অনাবৃত, এইভাবে তোমাদের প্রশ্ন করতে পারে। তাই উদাহরণ সহ এই শখটা তোমরা মনে রাখবে। এইবার আসি √2 এবং 2 এর মধ্যে দুটি অমূলদ এবং একটি মূলদ সংখ্যা নির্ণয় করো। তোমাদের এখানে চাইতে পারে √2 এবং √3 এবং 2 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা যেতে পারে, আবার দুটি অমূলদ সংখ্যা যেতে পারে, অথবা একটি মূলদ একটি অমূলদ সংখ্যা যেতে পারে। তাহলে যেভাবে চাবে সেভাবে তোমাদের প্রশ্নের অ্যান্সার গুলো করতে হবে। এখানে √3 এর মান 1.7320 ... আরো আছে, এর কোনো সীমা নেই। তাহলে আমি ধরো যিনি 7.3 লিখলাম ওটা, আর নিচে 2.0। আর এমন আমার তিনটে সংখ্যা ধরতে হবে যাহা এই 1.7 এর চাইতে বড় আর 2.03 এর চাইতে শূন্যর চাইতে ছোট। এখানে 3 লিখছে, আমি এখানে 3 দিতে পারি। আচ্ছা 3 না দিলাম, তাহলে 7 এবং 1.7 এবং 2.0 এর মধ্যে আমার সংখ্যা হতে হবে। ধরে নিলাম একটা সংখ্যা হলো গা 1.74, আর একটা 1.75, আর একটা 1.76। এগুলো সবই 1.7 এর চাইতে বড় আর 2.0 চাইতে ছোট। এখানে অনেকগুলো সংখ্যা আছে, যদি 1.7 আর এর মধ্যে না মেলে তাহলে এই জায়গা আর একটা সংখ্যা ধরে নাও, ধরো 0 দিয়ে দিলাম, এটা 0। তাহলে এই 70 থেকে 100 এর মধ্যে অসংখ্য সংখ্যা আছে, এর মধ্যে যে কোনো সংখ্যা তোমরা ধরতে পারো। যদি বলে দিল নি 2 এবং 3 এর মধ্যে, 2 এবং 3 এর মধ্যে, তাহলে 2 এবং 3 এর মধ্যে সংখ্যা আছে কি 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9, কিন্তু 3 ধরা যাবে না। আবার এভাবে যদি না আসে, এখানে দশমিক বিন্দুর পরে 0 দিয়ে, তাহলে কত হইলো 2.10 হইলো, আর এখানে 3, তাহলে 10 এর থেকে 99 পর্যন্ত 2.11, 2.12, 2.13, 2.14 ইত্যাদি তুমি ধরতে পারো। যে যেভাবে ধরবে সেভাবেই অঙ্ক হবে, কিন্তু শর্ত থাকবে এইগুলোর চাইতে বড়, এদের চাইতে ছোট, এইগুলো ধরতে হবে। আমি এখানে ধরছি এ সমান 1.8, কি ধরছি 1.8, এটা ধরছি
1.9 ধরছি আর 1.95 ধরছি। এই 1.8 পরে যেহেতু অমূলক সংখ্যা লিখতে বলে, তাহলে এর পরে আবোল তাবোল সংখ্যা বসায়া ইচ্ছে মতো আবোল তাবোল কোনো মিলজুলি না থাকে, ইচ্ছে মতো আবোল তাবোল সংখ্যা বসা ডট ডট দেবো। তাহলে যেটাকে অমূলক বলবো তার পিছনে আগে সংখ্যাটা ধরে আবোল তাবোল বসা ডট ডট দেবো, আর যেটাকে মূলদ বলবো ওই পর্যন্তই রাখবো। তাহলে যেটা ডট ডট থাকবে সেটা অমূলদ, আর যেটা ডট ডট থাকবে না সেটা মূলদ। এখানে স্পষ্টত এই √3 চাইতে এর বড় আর 2 এর চাইতে এ ছোট। √3 চাইতে কি এ বড়। এ কত ধরছি একটু খেয়াল করো, এ কত ধরছি, এ ধরছি 1.8। তাহলে 1.8 অবশ্যই 1.7 এর চাইতে বড়। এই কারণে লিখলাম এটা √3 চাইতে বড়, আবার 1.8 1.8 অবশ্যই 2 এর চাইতে ছোট। তাই আমি লিখলাম এই এর মানটা √3 এর চাইতে বড় কিন্তু 2 এর চাইতে ছোট। অনুরূপভাবে বি এর মানটাও, বি এর মান ধরছি 1.9, তাহলে 1.9 অবশ্যই 1.7 এর চাইতে বড়। তাহলে এই বিটাও কি √3 এর চাইতে বড় কিন্তু √2 চাইতে ছোট, √2 চাইতে ছোট বিটা। আবার সি টাই ওই রাখি, সি হলো গা √3 এর চাইতে বড় কিন্তু 2 এর চাইতে ছোট সিটা। এইভাবে আমাদেরকে ধরতে হবে। আর অসংখ্য, এর মাঝে অসংখ্য সংখ্যা আছে, যে যেভাবে ধরতে পারো সেইভাবেই অঙ্ক হবে, কিন্তু ধরতে হবে ছোটটার চাইতে বড় আর বড়টার চাইতে ছোট, ছোটটার চাইতে বড়, বড়টার চাইতে ছোট। সুতরাং এ ও বি দুটি অমূলদ, যেটাকে ডট ডট দেবো সেটা অমূলদ, আর যেটা ডট ডট দেবো না সেটা মূলদ। তাহলে এ ও বি দুটি অমূলদ সংখ্যা এবং সি একটি মূলদ সংখ্যা যাহা √2 এবং 2 এর মধ্যে অবস্থিত। তাহলে একটা ই দিয়ে যেমন 1.8 লিখছি, লিখি এরপরে আবোল তাবোল বসা ডট ডট দিছি, 1.9 লিখছি এরপরে আবোল তাবোল বসা ডট ডট দিছি, কিন্তু এটা হলো 1.95 লিখে এটা আর আবোল তাবোল বসানো যাবে না, ডট ডট দেওয়া যাবে না, মূলকটায় ডট ডট দেওয়া যাবে না আর অমূলকটায় ডট ডট দেওয়া যাবে। এইভাবে তোমরা অসংখ্য অঙ্ক করতে পারো। তাহলে যদি এই যে পয়েন্ট থাকে, রুট থাকে, তাহলে রুটটাকে ভাঙিয়ে লিবা, রুটটা ভাঙিয়ে লিয়া ছোটটাকে প্রথমে লিখবা আর বড়টাকে নিচে লিখে মাঝখানে, এই মাঝখানে সংখ্যাগুলো ধরবো, মাঝখানে সংখ্যাগুলো ধরবো। যদি বললো নি তোমাকে যদি বললো নি 1.1 এবং 2 এর মাঝে সংখ্যা ধরো, 2 এর মাঝে সংখ্যা ধরো, তাহলে এখানে একটা শূন্য দিয়ে নেবো একটা, তাহলে এখন কত হলো 10, আর এই 10 এর সাথে বড় ধরবো, 10 এর সাথে বড় কোনে কি 1.11, 1.12, 1.13 এইগুলো। এটাও যদি না আসতো তাহলে আমি আর একটা শূন্য দিতাম, দূরে শূন্য, তাহলে 100, 101, 102, 103, 104 ইত্যাদি ভাবে আমরা সংখ্যাগুলো ধরতে পারতাম। এইবার দেখো, প্রমাণ করো যে √2 একটি অমূলক সংখ্যা। আমরা এর আগে পড়িয়েছি অমূলক সংখ্যার সংজ্ঞা, যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে আমরা কি বলবো, অমূলক সংখ্যা বলবো, অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার অনুপাতের রূপে প্রকাশ করা যায় না তাদের অমূলক। আমরা বাস্তব সংখ্যা কয় প্রকার জানি, দুই প্রকার, একটা মূলদ আর একটা অমূলদ। এখন √2 কে আমরা প্রথমে প্রমাণ করব √2 মূলদ না, তাহলে √2 যদি মূলদ না হয় তাহলে √2 কি হবে, অটোমেটিকলি অমূলদ হবে। ধরি √2 সমান পি বাই কিউ, যেখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং পি এবং কিউ একের চাইতে বড়। আর এটাকে কি করলাম, এটা শর্ত, আর যদি √2 এর পরিবর্তে √3 যদি থাকে তাও এই একই কথা লিখতে হবে, √5 থাকলে একই কথা লিখতে হবে, √7 থাকলে একই কথা লিখবো, √11 থাকলে একই কথা আমরা লিখবো, একই ভাষা। শুধু যদি √3 বলে তাহলে শুধু এই 2 এর পরিবর্তে খালি যেখানে 2 আছে সেই 2 এর পরিবর্তে শুধু 3 হবে। যদি 5 বলে তাহলে এই 2 এর পরিবর্তে যেখানে 2 আছে সেখানে সব জায়গায় 5 হবে, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন এই অংশটাকে বর্গ করবো উভয় পক্ষে, √2 এর বর্গ কত 2, আর পি বাই কিউর বর্গ পি স্কয়ার বাই কিউ স্কয়ার। এখন দেখো এই আমরা কিউ স্কয়ারকে আমরা লিখতে পারি কি, কিউ ইন্টু কিউ লিখতে পারি,
কিউ স্কোয়ারকে কি লিখতে পারি, কিউ ইন্টু কিউ লিখতে পারি। তাহলে এখানে কিউ স্কোয়ার, সেই একটা কিউ স্কোয়ার মানে কিউ গুণন কিউ, সেই একটা কিউ আর আর গুণের উপরে নিলাম। তাহলে এখানে 2 ছিল, হলো কি 2 কিউ সমান পি স্কোয়ার বাই কিউ। স্পষ্টত এই 2 কিউটা হলো পূর্ণ সংখ্যা। কারণ কারণ কি, কারণ 2 এর মান যদি কিউ এর মান যদি 2 হয় 2 দুগুণে 4, কিউ এর মান 3 হলে 3 দুগুণে 6, কিউ এর মান 4 হলে 4 দুগুণে 8, কিউ এর মান 5 হলে 5 দুগুণে 10। তাহলে এই অংশটুকু কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর এই অংশটাকে পূর্ণ সংখ্যা নয়। কেন পূর্ণ সংখ্যা নয়? ধরো পি এর মান 5 আর কিউ এর মান 7, তাহলে 5 5 কত, 25, 25 কে 7 দ্বারা ভাগ করলে কোনোদিনই মিলবে না। তাহলে বাম পক্ষ পূর্ণ সংখ্যা কিন্তু ডান পক্ষ পূর্ণ সংখ্যা নয়। তাই 2q সমান পি স্কোয়ার বাই কিউ হতে পারে না। তাহলে এই দুটো কি সমান হতে পারে না। কেন সমান হতে পারে না? কারণ এক পাশে পূর্ণ সংখ্যা আর এক পাশে পূর্ণ সংখ্যা নয়। সমান হতে হলে পরে উভয় পাশে একই ধরনের সংখ্যা থাকতে হবে। তাই 2q নট ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। তাহলে যদি এই দুটো যদি সমান না হয়, তাহলে এই দুটো সমান হবে না, কারণ এই দুটোর থেকে তো এই দুটো আছে। তাহলে এটা কি সমান হবে না। অর্থাৎ √2 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ √2 নট ইজ ইকুয়াল টু পি বাই কিউ। তাহলে এটা সমান যদি পি বাই কিউ, √2 যদি পি বাই কিউ আকারে অর্থাৎ মূল সংখ্যা না হয়, তাহলে কি সংখ্যা? তাহলে সেটা অমূলক সংখ্যা। সুতরাং √2 একটি অমূলক সংখ্যা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা √3, √5, √7, √11, √13 এগুলো একইভাবে করবে। শুধু এই জায়গা 2 এর কাছে 3 হবে, 5 হবে, 7 হবে, 11 হবে, 13 হবে, 17 হবে। আর কোনো পার্থক্য নেই। এবার বললো প্রমাণ করো যে কোন 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণ। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। মনে করি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে x, x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3। x এর মান যদি 1 হয় তাহলে এটা কত, 2, এটা 3, এটা 4। তাহলে 4টি স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ পরপর সংখ্যাগুলোকে আমরা ক্রমিক সংখ্যা বলি। এখন ক্রমিক 4টি সংখ্যা 4টির গুণফলের সাথে 1 যোগ করে পাই। দেখো তো, তাহলে x ইন্টু x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3 প্লাস 1। এখন এই 4টিকে এমনভাবে গুণন করব, এমনভাবে সাজা দুটি করে অংশে ভাগ করব, যাতে গুণন করলে এই দুটির অংশে এই দুটি গুণনফলের সাথে ওই দুটি গুণনফলের প্রথম অংশগুলো মিল থাকে। দেখো আমি যদি আচ্ছা এইটুকু যদি গুণন করি তাহলে কি হবে, x স্কয়ার প্লাস x, x স্কয়ার প্লাস x। আবার এইটা যদি গুণ করি তাহলে প্রথম দুটো হবে কি x স্কয়ার প্লাস 5x। তাহলে প্রথম দুটি তো মিললো না, তাহলে ওইভাবে আমরা নেব না। লিখি কত, এই x লিখি আর x প্লাস 3, এটা যদি গুণন করি তাহলে কি হবো, x স্কয়ার প্লাস 3x। আর এইটুকু যদি গুণন করি তাহলে এটাও হবে লাগা x স্কয়ার প্লাস, দেখো 2 আর 1 কি বনে 3, তাহলে 3x, তাহলে প্লাস কত 2 কে 2। তাহলে দেখো এই প্রথম দুটো অংশ আর এই প্রথম দুটো অংশ একই হলো। তাই আমি সাজানোর সময় 4টি গুণন করার সময় এমন ভাবে সাজাবো যাতে প্রথম দুটো দুটো করে গুণন করে এর প্রথম দুটো ওর প্রথম দুটো একই হয়। তাহলে এই গুণন করেছি, গুণন করে লিখছি। আর দেখো x স্কয়ার প্লাস 3x এটা হচ্ছে, এটা x স্কয়ার প্লাস 3x প্লাস 2 ধরি এই x স্কয়ার প্লাস 3x সমান a। তাহলে এই অংশের পরিবর্তে কি বসালাম a, আর এই অংশের পরিবর্তে কি বসালাম a। তাহলে কি হলো a ব্র্যাকেট a প্লাস 2 প্লাস 1। আবার এই দুটো গুণ করব, a দ্বারা a কে গুণ করব স্কয়ার, a দ্বারা 2 কে করব 2a প্লাস 1। আর এটা সূত্র আকারে সাজাচ্ছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কিভাবে সাজাচ্ছি দেখো, a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু 1 প্লাস 1 স্কয়ার। এটা সাজাইলাম, তাহলে এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র কি হলো, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। আর a এর মান বসাইলাম, এর মান কত, x স্কয়ার প্লাস 3x প্লাস 1 বসাইলাম। তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখো এই যে গুণন করে 1 যোগ করলাম সেটার উপর কি হলো স্কয়ার, যা একটি পূর্ণবর্গ সংখ্যা, যা একটি পূর্ণ স্কয়ার আছে থেকে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম ক্রমিক 4টি স্বাভাবিক সংখ্যার যোগফলের সাথে যদি 1 যোগ করা যায়
সেই যোগফল কি হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার প্রমাণ করো যে কোন বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, অর্থাৎ বিজোড় সংখ্যার বর্গ করলে সেই বর্গটা আমরা সবসময় বিজোড় সংখ্যায় পাবো। মনে করি n একটি বিজোড় সংখ্যা, তাহলে n সমান 2x - 1, এটি বিজোড় সংখ্যার সূত্র, n সমান 2x - 1, যেখানে যদি x সমান 1 2 3 4 5 ইত্যাদি, তাহলে x এর মান যদি 1 বসাই তাহলে 2 কে 2 বিয়োগ 1 তাহলে 1 হইতেছে। x এর মান 2 বসাই 2 2 4 বিয়োগ 1 3, x এর মান 3 বসাই 3 থেকে 3 2 6 বিয়োগ 1, তাহলে x এর মান যাই বসাই না কেন এই অংশটা ক্যালকুলেশন করে কি হইতেছে, বিজোড় হইতেছে। যেহেতু বর্গের কথা বলছে তাই এটাকে উভয় পক্ষে বর্গ করলাম। তাহলে শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এটা কিন্তু বিজোড় সংখ্যার সূত্র n সমান 2x - 1, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে বিজোড় সংখ্যা বললে পরে আমরা n সমান 2x - 1 লিখবো। তাহলে এখানে উভয় পক্ষে বর্গ করলাম, তাহলে n স্কয়ার সমান 2x - 1 হোল স্কয়ার, এটা a - b বলেছে সূত্র, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, 2 দুগুণা 4x স্কয়ার, 2 দুগুণা 4x প্লাস 1। আর এই দুটোর থেকে ওই দুটোর থেকে আমরা 4x টা কমন নেব, 4x টা কমন নিছি, এই দুটোর থেকে 4x কমন নিলাম। তাহলে এই 4x দ্বারা 4x স্কয়ারকে ভাগ করলে কি বাঁচবো x, 4x দ্বারা 4x কে ভাগ করলে কি বাঁচবে 1, প্লাস প্লাস 1 তো বাইরে থাকলো। এখন দেখো তো এই 4x আর x - 1 এই দুটো গুণনফল, এই দুটো গুণন, এখানে 4 আছে, 4 একটা জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা থাকলে তাকে 2 দ্বারা ভাগ করা যাবে, তাহলে 4x * x - 1 কি 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 4x x - 1 জোড় সংখ্যা, যেহেতু 2 দ্বারা বিভাজ্য, যেহেতু এই অংশটা 4 কে 2 দ্বারা ভাগ করা যায় তাহলে 2 দ্বারা বিভাজ্য, আর 2 দ্বারা বিভাজ্য সংখ্যাই হলো কি সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে এই অংশটুকু কি হলো, জোড় সংখ্যা হলো। এই জোড় সংখ্যার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে বিজোড় সংখ্যা হবে। যেমন এটু যদি 2 হয় 2 এর সাথে 1 যোগ করব তাহলে 3, এটা যদি 4 হয় 4 এর সাথে 1 যোগ করব তাহলে 5, এটা যদি 6 হয় 6 এর সাথে 1 যোগ করব তাহলে কত হতেছে 7। তাহলে এই অংশটাকে কি জোড় সংখ্যা, জোড় সংখ্যার সাথে যদি 1 যোগ করি তাহলে সেটা কি হবে, বিজোড় সংখ্যা। সুতরাং 4x * x - 1 প্লাস 1 একটি বিজোড় সংখ্যা, যে কোনো বিজোড় সংখ্যা পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এইবার প্রমাণ করো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণনফল 8 দ্বারা বিভাজ্য। তাহলে ক্রমিক সংখ্যা বলে ক্রমিক জোড়, তাহলে একটা যদি 2 হয় আর একটা 4, একটা যদি 4 হয় আর একটা 6, একটা যদি 6 হয় আর একটা কি 8, এইভাবে সংখ্যাগুলোকে আমরা বলবো ক্রমিক জোড় সংখ্যা। তাহলে মনে করি দুটি ক্রমিক জোড় সংখ্যা কত, একটা 2x, x এর মান যদি 1 বসাই তাহলে এটা 2, x এর মান 2 বসাই এটা 4, আর 2x + 2, তাহলে এই দুইটা পরপর জোড় সংখ্যা। x এর মান যদি 2 1 বসাই 2 কে 2 আর 2 এ 4, তাহলে এটা হচ্ছে কত 2, এটা 4, তাহলে এই সংখ্যাগুলো কি ক্রমিক জোড় সংখ্যা। এখন বলছে এই জোড় সংখ্যার গুণনফল, তাহলে সংখ্যা দুটির গুণনফল 2x * 2x + 2, এখান থেকে 2 কমন নিলাম, তাহলে x + 1 হলো 2 2 4, 4x * x + 1। এখানে x এবং x + 1 দুটি ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা মানে কি, x যদি 1 হয় তাহলে এটা কত হবে 2 হবে। তাহলে পরপর সংখ্যাগুলোকে আমরা কি বলবো, ক্রমিক সংখ্যা বলবো। তাহলে এটা x হলে এটা যদি 1 হয় এটা 2, এটা যদি 2 হয় এটা 3, এটা যদি 3 হয় এটা 4। উহাদের মধ্যে আর দুটি ক্রমিক সংখ্যার মধ্যে অবশ্যই একটা জোড় সংখ্যা হবেই, জোর করেই বলতেছি হবেই। তাহলে একটা যদি 2 হয় আর একটা 3, একটা যদি 3 হয় আর একটা 4, তাহলে এখানে দেখা যায় যে এদের মধ্যে সবসময় একটা জোড় সংখ্যা আছে। দেখো তো, একটা যদি 2 হয় আর একটা কত 3, একটা যদি 3 হয় আর একটা কত 4, আর একটা যদি 4 হয় আর একটা কত 5, তাহলে দেখো এইটা এটা এটা সবই ক্রমিক সংখ্যা, এর মধ্যে একটা করে জোড় আছে। আর একটা করে জোড় থাকলে পরে এটার গুণফল কত হইব 6, এটার গুণফল কত হবে 12, এটার গুণফল হবে কত 20। তাহলে ক্রমিক সংখ্যার গুণফল সবসময় কি হবে, জোড় সংখ্যা হবে। ওদের মধ্যে একটি জোড় সংখ্যা হবেই, সুতরাং x ও x + 1 এর গুণফল জোড় সংখ্যা হবে। সুতরাং যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা কয় দ্বারা বিভাজ্য, 2 দ্বারা। দেখো এটাকে 6 কে 2 দ্বারা ভাগ করা যায়, 12 কে 2 দ্বারা ভাগ করা যায়, 20 কে 2 দ্বারা ভাগ করা যায়। সুতরাং x * x - 1 কয় দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। তাহলে এইটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, আমরা আছে কত সামনে 4, তাহলে এই 4 দ্বারা গুণ করলে তাহলে এটা কয় দ্বারা বিভাজ্য হবে, 4 দুগুণা 8 দ্বারা, অর্থাৎ 4x * x + 1 8 দ্বারা বিভাজ্য। এরপর আসি n সমান 2x - 1, যেখানে x
বিলংস টু এন অর্থাৎ এক্স স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 দেখা যাচ্ছে এন স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, অর্থাৎ বিজোড় সংখ্যার বর্গকে যদি 8 দ্বারা ভাগ করা যায় তাহলে 1 অবশিষ্ট থাকে। শিক্ষার্থী এই অঙ্কটা আমি আগেই বুঝেছি, আবার একটু রিভিউ করতেছি। n সমান 2x - 1 আনুভয়কে বর্গ করলাম, a মাইনাস b ছিল সূত্র ফলালাম, তাহলে 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1, এখান থেকে 4x এই দূরেতে 4x কমন নিলাম, তাহলে 4x ব্র্যাকেট x মাইনাস 1। এখানে x এবং এখানে এখানে এই x এবং x মাইনাস 1 দুটি ক্রমিক সংখ্যা। x এর মান 2 হলে এটা কত হবে 1, x এর মান যদি 3 হয় আর একটা কত হবে 2, x এর মান যদি 4 হয় আর একটা কত হবে 3, তাহলে এর মধ্যে 2 আর 1 গুণন করলে 2, 3 আর 2 গুণন করলে 6, 4 আর 3 গুণন করলে 12। তাহলে x এবং x মাইনাস 1 দুইটি ক্রমিক সংখ্যা, উহাদের মধ্যে একটি জোড় সংখ্যাই হবে, আমি উপরে দেখা দিচ্ছি। সুতরাং যদি জোড় সংখ্যা হয় তাহলে কয় দ্বারা বিভাজ্য হবে 2 দ্বারা। সুতরাং x ও x মাইনাস 1 এর গুণনফল জোড় সংখ্যা হবে, সুতরাং x ইনটু x মাইনাস 1 2 দ্বারা বিভাজ্য। যদি এই অংশটা 2 দ্বারা বিভাজ্য হয় কিন্তু আছে কত 4, তাহলে 4 দ্বারা গুণ করব, তাহলে এই অংশটা কয় দ্বারা বিভাজ্য 8 দ্বারা বিভাজ্য। তাহলে এই অংশটা কয় দ্বারা বিভাজ্য হলো 8 দ্বারা বিভাজ্য হলো, বাঁচলো কত 1, এই 1 হলো অবশিষ্ট। সুতরাং 4x ইনটু x মাইনাস 1 প্লাস 1 কে 8 দ্বারা ভাগ করলে 1 বাঁচে, অর্থাৎ এই অংশটা 8 দ্বারা বিভাজ্য, এই অংশটা কয় দ্বারা বিভাজ্য 8 দ্বারা বিভাজ্য, আর 1 অবশিষ্ট থাকবে। সুতরাং n স্কয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। এবার সাধারণ ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। সাধারণ ভগ্নাংশকে কিসে প্রকাশ? আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। সাধারণ ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তরের জন্য প্রথমে ভাগ করে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে প্রথমে কিসে পরিণত করতে হবে? দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। তারপর দশমিক বিন্দুর পর যে সকল সংখ্যা বারবার আসবে সেই সকল সংখ্যাগুলো একবার লিখে উহার উপর পৌনঃপুনিক বা চিহ্ন অর্থাৎ আবৃত চিহ্ন অর্থাৎ ফোঁটা দিয়ে লিখতে হবে। তাহলে আমার প্রথম কাজ কি হবে? দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তারপরে কাজ কি হবে? যে সংখ্যাগুলো বারবার আসবো সেই সংখ্যা একবার লিখে তাদের মাথার উপর পৌনঃপুনিক চিহ্ন দেব, তাহলে হয়ে যাবে। যেমন দেখো আমি দুটি সংখ্যা লিখছি, একটা 23 একটা 6, 23/6 আর একটা 95/7। আর 23 কে 6 দ্বারা ভাগ করব, 95 কে 7 দ্বারা ভাগ করব। সাধারণ ভাগের নিয়মে ভাগ করছি। 23 এর মধ্যে 6 কয়বার যায়? 3 বার, তাহলে 3 6 18 বাসে 5 পয়েন্ট দিয়ে শূন্য নিলাম। এবার কয়বার যায়? 8 বার, 6 8 48 বাসে 2 শূন্য নিলাম। 3 6 18 বাসে 2 শূন্য নিলাম। 3 6 18 বাসে 2 শূন্য নিলাম। 3 6 18 বাসে 2 শূন্য নিলাম। এইভাবে এখন খালি একই সংখ্যা বারবার আসবে। এটাও তাই ভাগ করছি। 2 37 দুগুণা 74, 95 দিয়ে 74 বাদ দেবো 21 পয়েন্ট দিয়ে শূন্য নিলাম। 5 গেল 185 বাঁচলো 25 শূন্য নিলাম। 6 বার গেল 222 বাঁচলো 80 শূন্য নিলাম। এবার 7 গেল। এইভাবে আমরা পর্যায়ক্রমে ভাগ করছি। ভাগ করার পরে দেখো কি হয়েছে? এটা 23/6 সমান কত? 2.833। বারবার আসার পরে আর ভাগ করব না, তাহলে 3.833 ডট 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 সমান 3 দশমিক কোন সংখ্যাগুলো বারবার আসতেছে? 3 বারবার আসতেছে, 8 তো বারবার আসতেছে না, তাহলে 3.8 যেটা বারবার আসতেছে একটা লিখে তার মাথার উপর ফোঁটা, তাহলে 3.83 এর উপর পৌনঃপুনিক। এটা হলো গা আবৃত হয়ে গেল, অনাবৃতকে আবৃত বানাইলাম। এইবার এটাও তাই, 95 ভাগ 37, 95 ভাগ কত? 95 ভাগ 37। তাহলে এটা কি হবে? ভাগ করলে 2.56757 দেখো শিক্ষার্থীবৃন্দ, 567 আর 567 এরপর ভাগ করলে আবার 567 এরপর ভাগ করলে আবার 567, এইগুলো বারবার আসবে। তাহলে কি লিখলাম? 2.5 এর উপর পৌনঃপুনিক 6 7 এর উপর পৌনঃপুনিক। দুই পাশে পৌনঃপুনিক দেওয়ার অর্থ মাঝে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর উপরও পৌনঃপুনিক। তাহলে পাঁচটি সংখ্যার উপর পৌনঃপুনিক দেব, প্রথমটার উপর পৌনঃপুনিক দেব, শেষের উপর পৌনঃপুনিক দেব, তার মানে মাঝের গুলোর উপরও পৌনঃপুনিক আবৃত আসবে। তাহলে যেই সংখ্যাগুলো বারবার আসবে সেই সংখ্যার উপর আবৃত চিহ্ন অর্থাৎ পৌনঃপুনিক চিহ্ন দিয়ে আমরা সাধারণ ভগ্নাংশকে আবৃত। তাহলে সাধারণ ভগ্নাংশকে আবৃত করতে হলে প্রথমে দশমিক ভগ্নাংশ প্রকাশ করব, তারপর দশমিক ভগ্নাংশকে যে সংখ্যাগুলো বারবার আছে সেই সংখ্যাগুলো একবার লিখে তার উপর পৌনঃপুনিক চিহ্ন দেব।
এরপর আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে প্রথমে দশমিক বিন্দুর পর যত ঘর আবৃত থাকবে হরে ততটি 9 বসাবো। অর্থাৎ আমরা সাধারণ দশমিককে ভগ্নাংশে প্রকাশ করতে হলে পয়েন্টের জন্য নিচে 1 লেই, পয়েন্টের পরে যত ঘর থাকে ততটি 0 লেই। আর এটা তা না। এটা পয়েন্টের পরে যত ঘরে আবৃত থাকবো নিচে ততটি 9 নিতে হবে। আর যত ঘরে অনাবৃত থাকবে তারপরে নিচে ততটি 0 নিতে হবে। তাহলে কি আবৃত যত ঘর থাকবো ততটি 9, তারপর অনাবৃত যত ঘর থাকবো ততটি 0। এই হলো গিয়ে নিচের কাজ। আর উপরে পয়েন্টের পরে সংখ্যাগুলো লিখবো। লেখার পরে যে কয়েক ঘর অনাবৃত থাকবে অনাবৃত সংখ্যাগুলো বিয়োগ করব। দশমিক বিন্দুর আগের সংখ্যাগুলো সমস্ত হিসাবে আমরা সাধারণত লিখবো। যেমন 45.23456। তাহলে পয়েন্টের আগেটা আমি সমস্ত না রাখলে অন্যভাবে করা যাবে, কিন্তু আমি সুবিধার্থে সমস্ত রাখছি। তাহলে দশমিক বিন্দুর আগেটা কি হলো? সমস্ত থেকে গেল। দশমিক বিন্দুর আগেরটা কি থাকলো? সমস্ত থাকলো। টান দিলাম। আমি এখানে বলে নিলাম যে দশমিক বিন্দুর পরে যত ঘর আবৃত থাকবে ততটি 9 হবে। কয় ঘর আবৃত আছে দেখো? 1 2 3 ঘর আবৃত আছে। তাই কয়টা 9 লিখছি? 3টে 9 লিখছি। আর কয় ঘর অনাবৃত আছে? 1 ঘর। এই 2 হলো অনাবৃত 1 ঘর। তাই আমি একটা 0 দিছি। তাহলে দশমিক বিন্দুর পরে যত ঘর আবৃত থাকবো ততটি 9 নেব, আর যত ঘর অনাবৃত থাকবো ততটি 0। এইবার উপরে এই সংখ্যাটা লিখছি। ফুল দশমিক বিন্দুর পরে ফুল সংখ্যাটা লিখছি। অনাবৃত আছে কে? 2। তাই 2 বিয়োগ। তাহলে অনাবৃতটা কি করব? বিয়োগ করব। অনাবৃতটা বিয়োগ করব উপর থেকে। উপরে সংখ্যাটা লিখবো, অর্থাৎ পয়েন্টের পরে যত ঘর থাকে, যত সংখ্যা থাকে সব সংখ্যা লিখবো। লিখে যত ঘরের উপর অনাবৃত থাকবে তত বিয়োগ করব। এখন এই 2 3 4 6 থেকে 2 বিয়োগ করলাম, তাহলে 2 3 4 4। এখন এটা কাটাকাটি করা যায়। 2 দ্বারা কাটলি এই জায়গা 1 1 7 2, আর নিচে কি বনে? 4 9 9 5 বনে। তাহলে এটি গেল। আবার আরেকটা উদাহরণ দিলাম। তাহলে পয়েন্টের আগেটা সমস্ত, পয়েন্টের পর কয় ঘর আবৃত আছে? 3 ঘর। তাহলে 3টে 9, আর অনাবৃত কোনো ঘর নাই তাই লিখলাম না। আর উপরে লিখলাম সংখ্যাটা লিখলাম পয়েন্টের পরে। যেহেতু অনাবৃত নাই তাহলে তার বিয়োগ করার কোনো প্রশ্নই আসে না। এরপরে এটা কাটাকাটি করে যেটা হয়েছে, কাটাকাটি করে উপরে 21 হয়েছে আর নিচে হয়েছে 37। নিচে হয়েছে 37। তাহলে 32 সমস্ত 21/37। এইভাবে আমরা আবৃতকে অনাবৃত পরিণত করব। এরপর আছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। অর্থাৎ দশমিক বিন্দুর পর সকল 5টা ভগ্নাংশ আছে, 5টা ভগ্নাংশের দশমিক বিন্দুর পর সমান সংখ্যক ঘর বানাতে হবে। সমান সংখ্যক ঘর বানাতে হবে। সবার যদি হয় 6 ঘর তাহলে সবারই সেই পয়েন্টের পর 6 ঘর থাকবো, বা 8 ঘর থাকবো, বা 9 ঘর থাকবো। এইভাবে পয়েন্টের পরে সকল ভগ্নাংশের সংখ্যা সমান বানানোকে বলতেছে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ। এই সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে দশমিক বিন্দুর পর অনাবৃত অংশের সবচেয়ে বড় অঙ্ক সংখ্যা এবং আবৃত অংশগুলোর লসাগু, এই দুইয়ের যোগফলই হবে এলাকা দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা। তাহলে অনাবৃতর ক্ষেত্রে যেটা বড় সেটা নেব, আর আবৃতর ক্ষেত্রে উহাদের লসাগু করব, লসাগুটা নেব। তাহলে ওখানে নিলাম বড়টা আর এখানে লসাগু, এই দুইয়ের যোগফল হবে এলাকা পয়েন্টের পরে গড় সংখ্যা। যেমন একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো। এই একটা ভগ্নাংশ আবৃত দশমিক ভগ্নাংশ, এই একটা আবৃত দশমিক ভগ্নাংশ, এই একটা আবৃত দশমিক ভগ্নাংশ। এখানে প্রথমটায় কয় ঘর অনাবৃত? 3 ঘর। দ্বিতীয়টায় কয় ঘর অনাবৃত? 2 ঘর। তৃতীয়টায় কয় ঘর অনাবৃত? ও সরি, প্রথমটায় 3 ঘর অনাবৃত, দ্বিতীয়টায় কোনো অনাবৃত নাই, 0। তাহলে প্রথমটায় কয় ঘর হবে? 4 ঘর। দ্বিতীয়টায় কয় ঘর হবে? 0 ঘর। আর তৃতীয়টায় কয় ঘর হবে? 2 ঘর। দেখো আমি এখানে লিখছি, প্রথমটায় কয় ঘর? 4 ঘর। দ্বিতীয়টায় কয় ঘর? 0 ঘর। আর তৃতীয়টায় কয় ঘর? 4 ঘর। এদের মধ্যে সবচেয়ে বড় কত? সবচেয়ে বড় হলো 4। আর আবৃত, প্রথমটায় কোনো আবৃত নাই, তাহলে 0। দ্বিতীয়টায় কয় ঘর আবৃত আছে? 2 ঘর। তৃতীয়টায় কয় ঘর আবৃত আছে? 3 ঘর। তাহলে এই 2 এবং 3 এর লসাগু কত? 6।
তাহলে অনাবৃত কয় ঘর হলো? 4 ঘর। আবৃত কয় ঘর হলো? 6 ঘর। তাহলে আমার মোট বানাইতে হবে এই 4 আর এই 6 এর যোগফল কত? 10। তাহলে পয়েন্টের পরে আমাকে 10টা করে ঘর বানাইতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলতেছি, খেয়াল করো সবাই। তাহলে এই যে 3টা ভগ্নাংশ লিখছি, প্রথম ভগ্নাংশের পয়েন্টের পরে অনাবৃত মানে মাথায় ফোঁটা নাই কয় ঘরে? 4 ঘরে। দ্বিতীয়টায় ফোঁটা ছাড়া কোনো ঘর নাই, তাহলে শূন্য। তাহলে প্রথমটায় কত? 4 ঘর, দ্বিতীয়টায় কত? শূন্য ঘর, আর তৃতীয় ঘর 2 ঘর। এদের মধ্যে সবচেয়ে বড় কত? 4। আবার আবৃত গুলোর প্রথমটায় কোনো আবৃত নাই, তাহলে শূন্য। দ্বিতীয়টায় 2টি আবৃত আছে 2, তৃতীয়টায় 3টি আবৃত আছে 3। 2 এবং 3 এর লসাগু কত? 6। তাহলে অনাবৃত কত? 4 ঘর, আবৃত কত? 6 ঘর। এই মোট হলো পয়েন্টের পরে আমাকে 10 ঘর বানাইতে হবে। পয়েন্টের পরে কয় ঘর বানাইতে হবে? 10 ঘর বানাইতে হবে। এবার দেখা যাক। প্রথমটা আমি লিখলাম। এই যে শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, অনাবৃতকে কোনোদিন আবৃত লিওয়া যাবে না, কিন্তু আবৃতকে অনাবৃত বানানো দেব। যেমন এখানে পয়েন্টের পরে 5.6 এটা অনাবৃত, এটাকে কোনোদিন মাথায় ফোঁটা দেওয়া যাবে না। তাহলে এটাকে আমরা আবৃত বানাবো, তাহলে এবারে কি লিখবো? 0.56, তুমি শূন্য দিয়ে লেখো, শূন্য দিয়ে শূন্যর উপর অনাবৃত, শূন্যর উপর আবৃত চিহ্ন দিতে পারবে, কিন্তু 5 আর 6 এর উপর দিতে পারবে না। কিন্তু এখানে যদি থাকলো নি 5, 6, 5 এর উপর 6 এর উপর আছে, তাহলে এটাকে অনাবৃত আমি বানাতে পারি। 5, 6, 5, 6 অনাবৃত বানাতে পারি। তাহলে আবৃতকে অনাবৃত বানানো যায়, অনাবৃতকে আবৃত বানানো যায়, কিন্তু আবৃতকে অনাবৃতকে আবৃত বানানো যাবে না। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখানে কোনো আবৃত নাই, অনাবৃত আছে। তাহলে অনাবৃত কয় ঘর বানাতে হবে? 4 ঘর। তাহলে অনাবৃত 4 ঘর আছেই। আর আবৃত কয় ঘর বানাতে হবে? 10 ঘর, 6 ঘর। তাই 6টা শূন্য দিয়ে আবৃত বানালাম। দ্বিতীয়টায় অনাবৃত কোনো ঘর নাই, কিন্তু অনাবৃত বানালে কয় ঘর? 4 ঘর। তাহলে আমি 2, 4, 2, 4 লিখলাম। আমি যেহেতু আবৃতকে অনাবৃত বানাতে পারি। আর আবৃত কয় ঘর লিখবো? 6 ঘর। আবার 2, 4, 2, 4, 2, 4 6 ঘর লিখলাম। তাহলে কত হইলো? 10 ঘর। তৃতীয়টায় অনাবৃত আছে কয় ঘর? 2 ঘর। বানাইতে হবে কয় ঘর? 4 ঘর। তাহলে আগে 2 ঘর লিখলাম, তারপরে কত আসবো? 3, 4। তাহলে এই 4 ঘর অনাবৃত বানাইলাম। এইবার বাঁচলো কত? 6। এইবার 6 এর থেকে আবৃত্তি শুরু হবে। তাহলে 6, 3, 4, 6। আগে 6 লিখলাম, তারপরে আবৃত্তি আবার ঘুরিয়ে 3 আছে, 4 আছে, 6 আছে, 3 আছে, 4 আছে। তাহলে এইভাবে পর্যায়ক্রমে আমরা আবৃত্তিগুলো বানাইতে পারি। আবার খেয়াল করে এটা। তাহলে আগে কয় ঘর অনাবৃত? এই যে থেকে একটানা লিখলাম। কয় ঘর অনাবৃত? 4 ঘর। তাহলে 4 ঘর পর্যন্ত আসার পরে কয় কত আসছিল? 6। তাহলে 6 থেকে আমার আবৃত শুরু। তাহলে 6, 3, 4, 6, 3, 4, 6, 3, 4 এইভাবে চক্র আকারে ঘুরবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, প্রত্যেকটা শেষেই 10টা করে ঘর হচ্ছে। এটাকে বলেছে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। এবার আবৃত দশমিক ভগ্নাংশের যোগ ও ফল ও বিয়োগফল। আবৃত দশমিক ভগ্নাংশের যোগফল ও বিয়োগফল করতে আমাকে আগে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে ভগ্নাংশের সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। তারপর সাধারণ যোগের নিয়মে, যোগ বিয়োগের নিয়মে আমি সাধারণ যোগ বিয়োগ করব। কিন্তু এখানে দেখো, এই যে 6 ঘর আবৃত, 6 ঘরের সর্ববামের ঘর কোনটা? এটা না। এই সর্ববামের আবৃত ঘরে যদি হাতে থাকে, তাহলে সেটা আবার ফের যোগের ক্ষেত্রে নিচে এসে যোগ হবে, আর বিয়োগের ক্ষেত্রে নিচে বিয়োগ। সাধারণ যোগ বিয়োগ তো করবই, আবার এই হাতেরটা ডবল, একবার এ পাশে হবে, বাম পাশে হবে, আবার নিচেও এসে যোগ বিয়োগ হবে। এটা খেয়াল রাখবে। যেমন দেখো, একটা, দুটো, তিনটে ভগ্নাংশ লিখছি। এটা কয় ঘর অনাবৃত? 4 ঘর। এটা 0 ঘর, এটা 2 ঘর। তাহলে 4, 0, 2 এর সর্বোচ্চ কত? 4। তাহলে আমাকে 4 ঘর অনাবৃত বানাতে হবে। এটা আবৃত কয় ঘর? 0 ঘর। এটা আবৃত কয় ঘর? 2 ঘর। এটা আবৃত কত? 3 ঘর। 0, 2, 3 এর লসাগু কত? 6। 2, 3 লসাগু কত? 6। তাহলে আমাকে পয়েন্ট এসে মাথায় ফোঁটা ছাড়া 4 ঘর আর ফোঁটা সহ 6 ঘর, মোট 10 ঘর বানাতে হবে। এটা আমি আগেই আলোচনা করে আসলাম। এখন যোগের নিয়মে যোগ করব। দেখো, 4, 4 এ 8, 2 এবার যোগের নিয়মে যোগ করিয়া 6 আর 2 এ 8। এখানে কি হাতে আছে শিক্ষার্থীবৃন্দ? না, হাতে নাই। 4 আর 2 এ
6 আর 2 এ 8 হয়েছে, হাতে নাই, তাই এটা নিচে এসে যোগ হলো না। এইটা খেয়াল করো। এই যে লিখলাম অনাবৃত 4 ঘর, এটা 0 ঘর, এটা আছে 2 ঘর। 4 2 0, সর্বোচ্চ কত 4, সর্বোচ্চ কত 4। তাহলে কি আমাকে ফোটা ছাড়া কয় ঘর? 4 ঘর বানাতে হবে। আর আবৃত প্রথমটা আছে কয় ঘর? 0 ঘর। তাহলে অনাবৃত কয় ঘর বানাবো? 4 ঘর। আর আবৃত প্রথমটা আছে কয় ঘর? 0 ঘর। দ্বিতীয়টা আছে কয় ঘর? 2 ঘর। আর তৃতীয়টা আছে কয় ঘর? 3 ঘর। এই লসাগু কত? 6। তাহলে আমাকে মোট বানাতে হবে কয় ঘর? 10 ঘর। তাহলে দেখো এখানে 2 ঘর আছে, 4 ঘর আছে, তাহলে দুটো আছেই। আর অনাবৃত যেহেতু আবৃত নাই, যেহেতু আবৃত নাই, তাহলে আমরা 0 দ্বারা 6 ঘর পূরণ করে দিলাম। 0 দ্বারা কয় ঘর পূরণ করলাম? 6 ঘর। এইটা দেখো অনাবৃত নাই, তাহলে এই 4টে ঘর আবৃত বানানো লিখবো। 4টে ঘর কি বানানো লিখবো? আবৃত আমাকে বানাতে হবে। শিক্ষার্থী বন্ধু, এখানে একটু টাইপে ভুল হয়েছে, 3.54 হবে, এটা হলো 5 4 হবে। তাহলে দেখো আমাকে কি করতেছি আমরা, তাহলে 5 4 4টে অনাবৃত বানাইলাম, আর 6টা আবৃত, 5 4 5 4 5 4। আর এটা 4 ঘর অনাবৃত আগে বানাইলাম, প্রথম থেকে 4 ঘর লিখলাম, তারপর কয় আবার কত বসলে 6, 6 লিখে আবার 3 তে শুরু, 6 লিখে কিন্তু 7 তে শুরু হবে না, 8 তে শুরু হবে না, 3 তে শুরু হবে, কারণ পৌনঃপুনিক আছে 3 এর উপর। তাহলে 6 থেকে 3, 6 3 4, 6 3 4। এইবার যোগ করি, 4 4 এ 8, 5 3 এ 8, 4 6 10 শূন্য, 5 5 এ 10 শূন্য, 4 8 4 এ 8। এই যে ভাই খেয়াল করো, 6 এর পাশে 11, কয় হাতে? 1। এই একটা বাইরে রেখে দিলাম। তাহলে 5 6 11 1, হাতে আমার 1, 4 আর 1 এ 5, 5 আর 4 এ 9, 9 আর 3 এ 12 2, হাতে আমার 1, 4 এর 5 এ 9, 9 আর 4 এ 13 3, হাতে আমার 1, 8 1 এ 9, 9 4 এ 13, 13 6 এ 19 এ 9, হাতে আমার 1, 7 1 এ 8, 8 5 এ 13, 13 আর 7 এ 20 এ 0, হাতে আমার 1, এই 2, 2 আর 2 এ 4, 4 3 এ 7, 7 1 এ 8। তাহলে সাধারণ যোগ করলাম, কিন্তু হাতে ছিল, তাই হাতেরটা আবার নিচে যোগ, যোগ করে 4 ঘরে অনাবৃত আর 6 ঘরে আবৃত। তাহলে হাতে থাকলে পরে সেটা আবার ফের নিচে ডবল করে আবার যোগ করতে হবে। এই একইভাবে বিয়োগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে দেখো সদৃশ্য করে দিছি, লিয়া বিয়োগ করছি, সাধারণ বিয়োগের নিয়ম বিয়োগ করছি, এখানে হাতে নাই, শূন্য আছে করলে 2 হয়, 2 হলে হাতে নাই, কোনো ঝামেলা নাই। কিন্তু এই যে খেয়াল করে সে সদৃশ্য করে নিয়ে 6 আছে কত হলে? 15 হয়, 9 হলে, তাহলে হাতে আমার 1 আছে। 4 1 এ 5, 5 আছে করলে 14 হয়, 9 হলে, যে যেটা হাতে ছিল সেই হাতেরটা আবার ফের নিচে এসে বিয়োগ হতেছে। তাহলে যোগের ক্ষেত্রে যোগ, বিয়োগের ক্ষেত্রে আবার নিচে এসে বিয়োগ। তারপর আমরা এই দেবো। এরপর আছে আবৃত দশমিক ভগ্নাংশের গুণনফল ও ভাগফল নির্ণয়। আবৃত দশমিকের গুণনফল ও ভাগফল নিয়ম করতে হলে সর্বপ্রথম আমাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তারপরে গুণন ভাগের নিয়মে ভাগ করতে হবে। আর সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাকে আবৃতটা উঠিয়ে দিতে হবে। তাহলে প্রথমে আছে 2 গুণন 5 গুণন 4.3, 5 এর উপর পৌনঃপুনিক গুণন 1.2 3 4, 3 আর 4 এর উপর পৌনঃপুনিক। প্রথমে ভগ্নাংশ কি 2.5, এটা তো সাধারণ দশমিক। তাহলে সাধারণ দশমিকের জন্য দশমিকের জন্য 1 নেব, দশমিকের পরে যত ঘর আছে তত শূন্য নেব। তাহলে উপরে 25, নিচে কত হলো 10, কাটাকাটি করে 5/2। আর এটা 4.35। তাহলে আমরা জানি পয়েন্টের আগে এটা সমস্ত বানাইলাম, পয়েন্টের পরে 1 ঘরে পৌনঃপুনিক আছে, একটা 9 নিলাম, আর 1 ঘরে পৌনঃপুনিক নাই, একটা শূন্য নিলাম। উপরে 35 লিখিয়া 3 এর উপর পৌনঃপুনিক ছিল না, 3 বিয়োগ করলাম। 35 তে 3 বাদ দেবো 32, কাটাকাটি করে 16/45, সমস্ত ভেঙে 196/45 হলো। এরপরে 1.2 3 4, তাহলে পয়েন্টের আগেরটা সমস্ত, আর নিচে দেখবো কি 2 ঘরে পৌনঃপুনিক আছে, তাই 2 9, আর 1 ঘরে পৌনঃপুনিক নাই, তাই একটা শূন্য। উপর থেকে 2 3 4 এর থেকে 2 বিয়োগ করলাম,
234 থেকে 2 বিয়োগ করব 232, কাটাকাটি করলাম 116/495 সমস্ত ভেঙে 1 আর 495 গুণন করিয়া 116 যোগ করলাম, হইল কত 611/495। তাহলে তিনটে ভগ্নাংশই সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলাম, আর এটাকে গুণন এটা লিখে প্রথমটা লিখলাম, দ্বিতীয়টা লিখলাম, তৃতীয়টা লিখলাম। এখন কাজ, যদি কাটাকাটি করতে না পারো শিক্ষার্থীবৃন্দ, তাহলে উপরগুলো গুণন করে নামাবো, নিচের গুলো গুণন করে নামাবো। আর উপরটাকে নিচেরটা দ্বারা ক্যালকুলেটর দ্বারা ভাগ করছি, 13.440628 আসতেছে। দেখো ডট ডট আরো আসবো, কিন্তু এটাকে কোনো মিল নাই, কোনো মিল নাই। তাই আমি এটা লিখে প্রায় কথাটা লিখলাম। প্রায় কথাটা মানে আর এর কোনো শেষ নেই, আরো আছে। আর যদি এটা বারবার আসতো, তাহলে আমি সেটাকে পৌনঃপুনিক আকারে লিখতাম। ভাগের ক্ষেত্রে একই নিয়ম। তাহলে আগে উঠে দিলাম 7 সমস্ত, দুটোর উপর পৌনঃপুনিক হচ্ছে, দুটো 9, আর পৌনঃপুনিক নাই, শূন্য নেই। তাহলে উপরে 32, এইভাবে উঠে দিয়া আন ভাগ লিখলাম। ভগ্নাংশের ভাগ গুণন হয়ে উল্টে যায়, গুণন হয় কি হওয়া যায়, নিচেটা উপরে যায়, উপরেটা নিচে যায়। আর উপরে গুণন করলাম, নিচে গুণন করলাম, এটাকে এটা দ্বারা ভাগ করলাম, হলো 26.36। দেখো 36 ডট ডট ডট। তাই আমি লিখলাম 26.3 আর 6 এর উপর 3 আর 6 এর উপর পৌনঃপুনিক, যে তিনটা বারবার এসেছে দুটা তাদের উপর পৌনঃপুনিক। এইভাবে আমরা গুণন এবং ভাগ অঙ্ক করতে পারি। এরপর আছে ভগ্নাংশের বর্গমূল নির্ণয়। আমরা ক্লাস 7-এ বর্গমূল নির্ণয় করে আসছি। তাহলে 12 এর বর্গমূল √12, ক্যালকুলেটর দ্বারা √12 লিখছি, লিখে বলছে এটা 4 ঘর পর্যন্ত রাখো। তাহলে 4 ঘর পর্যন্ত আমরা রাখলাম। দেখো এই যে বুঝে 4 ঘর পর্যন্ত রাখতে বলতেছে, তাহলে আমরা 4 ঘর পর্যন্ত রাখলাম। তারপর বলতেছে 3 ঘর পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। এই আসন্ন মান, এটা আসন্ন চিহ্ন, আসন্ন মান কয় ঘর পর্যন্ত চাইছে, 3 ঘর পর্যন্ত চাইছে। তাহলে 3 ঘর পর্যন্ত নিলাম, লিওয়ার পরে 4 নম্বর ঘরে কি আছে, 1 আছে, তাহলে কিছুই করবো না। 0 1 2 3 4 থাকলে তাহলে কিছু করবো না। এখানে যদি 5 থাকলো নি, যেমন 4 6 4 5 যদি থাকলো নি, তাহলে এই 5 এর পরিবর্তে তার আগে 1 যোগ হতো। এইভাবে আসন্ন মানগুলো নির্ণয় করতে হয়। অর্থাৎ যত ঘর পর্যন্ত আসন্ন মান চাবে, তার পরের ঘরে দেখতে হবে 5 6 7 8 9 আছে কিনা, যদি থাকে তাহলে তাদের পরিবর্তে সামনে ঘরে 1 যোগ করতে হয়। সেটা হলো আসন্ন মান। তারপর আছে এটার বর্গমূল, এত এর বর্গমূল, এটা এটা 25 এর 15 ঘুরে দিয়ে 25 25 25 25 অসংখ্য 25, আর এটাকে বর্গমূল করলাম, এটা হলো আমি বলতেছে 4 ঘর পর্যন্ত রাখো। তাহলে 4 ঘর পর্যন্ত আমরা রাখলাম, 4 ঘর পর্যন্ত লিখছি। এইবার 3 ঘর পর্যন্ত আসন্ন মান, এইবার খেয়াল করো 3 ঘর পর্যন্ত চাইছে, তো এই 3 ঘর পর্যন্ত, এটা 3 ঘর, আর 4 নম্বর ঘরে কি আছে, 5 আছে, তাই এই 5 এর পরিবর্তে 1 এটির সাথে এসে যোগ হবে, 1 যোগ হয় 2 1 কি হলো 3। এরপর আছে ওই একই 1.34, 3 আর 4 এর পৌনঃপুনিক, এর বর্গমূল, পৌনঃপুনিক চিহ্ন উঠে দিয়া ক্যালকুলেটর দ্বারা বর্গমূল নির্ণয় করলাম। তাহলে 4 ঘর পর্যন্ত রাখলাম, 1 2 4 ঘর পর্যন্ত রাখলাম। 3 দশমিক পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক পর্যন্ত কি না মান, আসন্ন মান নির্ণয় করতে হবে। 3 দশমিক পর্যন্ত আমাকে আসন্ন মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে 3 ঘর পর্যন্ত, 4 নম্বর ঘরে কি আছে, 0 আছে, তাহলে আমাকে তো ওই 0 নেওয়ার কোনো যৌক্তিকতাই থাকবে না। তাহলে এই জায়গা 5, আর এখানে হবে লাগা 9, এখানে যোগ হবে না, 1.159। যেহেতু এখানে 0 আছে, 0 জন্য তো আর 1 যোগ হইতেছে না, 0 জন্য 1 যোগ হচ্ছে না। এইভাবে আমরা আসন্ন মানগুলো আমরা নেব। এরপরে দেখো মূলদ ও অমূল সংখ্যা নির্ণয় করো। আমরা মূলদ ও অমূল সংখ্যা আগে পড়িয়েছি, যাদেরকে দুটি পূর্ণ সংখ্যার বর্গমূলে প্রকাশ করা যায় তাদের মূল সংখ্যা, আর যাদের যায় না তারা অমূল সংখ্যা। দেখো এখানে ওই কথাটাই আমি লিখছি, রিপিট করছি। এইবার দেখো ক 0.4 এর উপর পৌনঃপুনিক, তাহলে পৌনঃপুনিক তুলে দিলাম 4/9, √9 মানে 3, তাহলে 3/1, √11 এইটা, √6/3 মানে 6 কে বর্গমূল করে 3 দ্বারা ভাগ করছি,
8 এর বর্গমূল 7 এর বর্গমূল করে ভাগ করছি। 27/48, 27 একটা টান একটা বর্গমূল দিয়া উপরে 27 নিচে 48, 3 দ্বারা কাটছি, এটা 9 এটা 16, 9 আর 16, 9 এর বর্গমূল কত 3, 16 এর বর্গমূল কত 4, তাহলে এটা মানে উপরে 3 নিচে 4, উপরে 3 নিচে 4, তাহলে 3 কে 4 দ্বারা ভাগ করি 0.756 হয়, তার মানে 75/100 সমান 3/4। এখন 2/3, 3/7, উপরেরটা ভাগ নিচেরটা, তাহলে উপরেরটা গুণ নিচেরটা উল্টে যায়, উপরে 7 2 14, নিচে 3 3 9, আর এটা 15 তুলে দিচ্ছি, তুলে দিয়া। এখন এই কয়েকটার মধ্যে থেকে দেখো যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে সেইগুলো মূলদ, আর যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় নাই সেইগুলো অমূলদ। এটা প্রকাশ করা গেছে এটা মূলদ, 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 এটা প্রকাশ করা যায় নাই এটা অমূলদ, এটা প্রকাশ করা যায় নাই অমূলদ, এটা প্রকাশ করা যায় নাই এটা অমূলদ। সরল, এই সরল অঙ্ক করার সময় জন্য আমাকে আগে পৌনঃপুনিক তুলে দিয়ে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হবে, তারপরে সরলের নিয়মে আমার কাজ করতে হবে। এটা পৌনঃপুনিক তুলে দেওয়া 3/9 হয়েছে, এটা পৌনঃপুনিক তুলে দিয়ে নিচে 3 এর জন্য 9 আর 8 এর জন্য কি হয়েছে 0, উপরে 83 থেকে 8 বাদ দিলাম। এইভাবে 0.5 এর পৌনঃপুনিক নাই, তাহলে পয়েন্টের জন্য 1, 5 এর জন্য 0, উপরে 5, এটা 1/9, এটা আসতেছে 35 - 3 নিচে 90, এটা 08 - 0 নিচে 90। এখন আমরা বিয়োগ করিয়া এই একটা পেলাম। আর এই ব্র্যাকেটের কাজ, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এটার মধ্যে কাটাকাটি করছি, 3 দ্বারা 90 কি কাটছি 30 হয়েছে, 3 দ্বারা 3 কি কাটছি 3 হয়েছে, 3 দ্বারা 75 কাটছে 25 হয়েছে, আবার 5 দ্বারা কাটবো, উপরে 5 নিচে 18, এটাও কাটাকাটি করছি, 5 দ্বারা 10 কাটছে 2, 9 2 18, এটা যা আছে এটা তাই। এইবার বাঘের কাজ, এইটা বাঘ আছে এটা বাঘ, তাহলে এই বাঘ গুণন করে উল্টে দিলাম, এই বাঘ গুণন করে উল্টে দিলাম। এখন এই অংশটুকুর কাজ, এই 18 18 কাটলাম, এখানে 5/1 বাঁচলো, এই 90 90 কাটলাম, 8 দ্বারা 32 কাটবো 4 হবে, তাহলে এখানে বাঁচবো 4/1, আর নিচের একের ভ্যালু নাই, অতএব 5 যোগ 4, 5 আর 4 যোগ করলাম 9 হলো। এইভাবে আমরা সরল অঙ্কগুলো করব, অর্থাৎ ভগ্নাংশ আগে পৌনঃপুনিক তুলে দেব, তারপরে আমরা যোগ বিয়োগ গুণন ভাগের নিয়মে সরল করব। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচ্য বিষয়। আশা করি ভিডিওটা দেখে তোমরা সমস্যাগুলো বুঝবে, ভালোভাবে ভিডিওটা ফলো করে অঙ্ক পাঠ্য বইয়ের অঙ্কগুলো করবে। যদি কোনো সমস্যা হয় ক্লাস করলে সেখানে আমি আলোচনা করব। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো তোমাদের কাছে তোমাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।